অপারেটররা মোবাইল ইন্টারনেট গ্রাহক কেন ধরে রাখতে পারছেন না তা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রবির চিফ অপারেটর অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম। জনাব শাহেদ আলম, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অর্থনীতিতে আমরা একটা গতি লক্ষ্য করছি, কিন্তু আপনাদের গ্রাহক সেবায় এর কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। এর মূল কারণ আসলে কি? আপনার প্রতিবেদনও যেটা বলা হয়েছে এবং যে রিফ্লেকশনটা আপনিও বলেছেন সেটা হচ্ছে যে 2024-এ যখন আপনার সিম ট্যাক্সের উপর আরও 100 টাকা সিম ট্যাক্স বৃদ্ধি করা হলো, তখনই কিন্তু আমরা এনবিআর এবং সরকারকে আমরা বলেছিলাম যে এটার একটা সুদূর প্রসারী আপনার প্রভাব পড়বে গ্রাহক নাম্বারের উপরে। কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু গ্রাহক ধরে রাখতে প্রতি বছরই কিন্তু বেশ কিছু গ্রাহককে বিভিন্ন অফারের মাধ্যমে এক অপারেটর থেকে আরেক অপারেটর অথবা নতুন গ্রাহক সংগ্রহের জন্য আমাদেরকে প্রচুর সিম বাজারে ছাড়তে হয়। এবং এই সিমের জন্য যে ভর্তুকি আমরা আগে দিতে পারতাম 100 টাকা বাড়ার ফলে কিন্তু আমরা সেই ভর্তুকিটা দিতে পারছি না। এবং এই কারণে কিন্তু আমরা বলেছিলাম যে সিম ট্যাক্স কিন্তু কম কালেক্ট হবে, এবং তাই হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে এই প্রভাবের কারণে আপনার গ্রাহক সংখ্যা কমেছে। কারণ আমাদের দেশে তো এক এক কাস্টমারের অনেক ক্ষেত্রে 2টো বা 3টা সিমও থাকে, অফারের জন্য হোক বা বিভিন্ন কারণে হোক তারা কিন্তু সিমগুলো ব্যবহার করেন। এখন এই যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বেসটাকে ধরে রাখার জন্য আমার যে পরিমাণ গ্রাহককে প্রতি বছর আমার নেটওয়ার্কে আনতে হবে, আমি কিন্তু সেটা আনতে পারছি না, কারণ হচ্ছে ভর্তুকির কারণে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার আমাদের খরচ বেড়েছে। যেমন ধরেন এর মধ্যে কিন্তু শুধুমাত্র সিম ট্যাক্স না, অন্যান্য ট্যাক্সও কিন্তু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি বেড়েছে। এবং আমার ইকোসিস্টেমে যেভাবে আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের খরচ বাড়ছে। আমাদের বিভিন্ন পার্টনার অর্গানাইজেশন যারা আছে তাদের খরচ বাড়ছে বলে তারা যখন প্রাইস বাড়াচ্ছে সেখানে কিন্তু আমাদেরকেও সেভাবে প্রাইসটা অ্যাডজাস্ট করতে হচ্ছে। সো ওভারঅল আমরা দেখেছি যে এখানে সেটার প্রভাবটা আছে। অফকোর্স মূল্যস্ফীতি একটা বড় বিষয়, মানুষের অ্যাফোর্ডেবিলিটির একটা ইস্যু আছে। এইগুলো সম্পূর্ণ একটা কম্বিনেশন আমাদের কাছে মনে হয়েছে যে এই গ্রাহক সংখ্যা কমার পিছনে একটা বড় প্রভাব আছে। আইএসপিবির সভাপতি বলেছেন যে গ্রাহক কমার পেছনে মূল কারণ সেবার অবনতি বা গ্রাহকের সেবা ঠিকমতো পাচ্ছে না। এটির পেছনের কারণটা কি? এখানে দুটো পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি। একটা হচ্ছে যে অবশ্যই একজন আইএসপিও আমাদের কিন্তু এই প্রতিযোগিতামূলক বাজারে তারাও একটা সার্ভিস প্রোভাইডার, এবং আমরা চাই এই প্রতিযোগিতাটা যাতে আরও আপনার ভালো হয়। কোয়ালিটি আমরা যদি বাড়াতে পারি, ওনারাও যদি বাড়াতে পারেন, অফকোর্স এটা গ্রাহকদের জন্য সুবিধা হবে। অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আসলে একটা অপারেটরের, আমাদের একটা লার্জ অপারেটরের কাস্টমার নাম্বারের কারণে হোক বা যে কারণে হোক, তাদের কোনো নেটওয়ার্কের সমস্যা হলে কিন্তু সেটা আমাদের উপরেও তার প্রভাবটা পড়ছে নেগেটিভলি। মানুষ মনে করছে যে আমাদের কোয়ালিটিও হয়তো খারাপ। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা দেখছি অ্যাজ এ সেকেন্ড অপারেটর রবি কিন্তু সবসময় ভালো অফার দিচ্ছে, ভালো নেটওয়ার্ক সার্ভিস দিচ্ছে, যার কারণে কিন্তু আমরা মার্কেটে এখন স্ট্রং নাম্বার 2 হিসেবেই বাজারে আছি। এবং এই কোয়ালিটির কথাটা যখন আসে তখন কিন্তু মূল্যমানের ব্যাপারটাও আসে। কোয়ালিটির কথাটা যখন আসে তখন আমাদের সমস্যাগুলোও আসে, যে আমরা যে সমস্যাগুলো ফেস করছি, আমরা বিভিন্ন জায়গায় সাইট পাচ্ছি না, আমরা রিকোয়ার্ড স্পেকট্রাম পাচ্ছি না, যে দামে পাওয়া উচিত আমরা সে দামে পাচ্ছি না। এই বিষয়গুলো যখন চলে আসে তখন কিন্তু সামগ্রিকভাবে এই জিনিসটা দেখা দরকার। যেমন ধরেন আইএসপিদের কিন্তু স্পেকট্রাম কিনতে হয় না, বা যে টাকা দিয়ে স্পেকট্রাম কিনতে হয় তাদেরকে সে টাকা দিয়ে স্পেকট্রাম কিনতে হয় না। আমার নেটওয়ার্ক এক্সপানশনের জন্য যে খরচটা করতে হয় সেটা কিন্তু তাদেরকে করতে হয় না। সেখানে পার্থক্য অবশ্যই আছে। বাট আমরা যেটা বলি প্রতিযোগিতামূলক বাজারে আমরা চাই এখানে গ্রাহককে কিন্তু চয়েস আছে। আপনি চাইলেই নাম্বার ঠিক রেখে আপনি কিন্তু অন্য যে কোনো অপারেটরের কাছে চলে যেতে পারেন, আপনি চাইলে কিন্তু আইএসপি সেবাও নিতে পারেন। সো এইটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট সার্ভিসটা গ্রো করছে। আমরা আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা সবাই এই জায়গাটাতে গ্রাহক হিসেবে দিয়ে যেতে পারবো। আইএসপির তুলনায় তো আপনাদের ভর্তুকি দেওয়ার সক্ষমতা বেশি, তারপরেও গ্রাহক কেন আকৃষ্ট হচ্ছে না? আইএসপির খরচ এবং আমাদের যে খরচের এটা একটা বড় তারতম্য আছে। আমি যেটা বলেছি যে স্পেকট্রাম খরচ বলেন, আমাদের যে ট্যাক্সেশন বলেন, এখানে একটা বড় ধরনের গ্রাহক পর্যায়ে হয়তো ওনারাও 39% দিচ্ছে, আমরাও 39% নিচ্ছি কাস্টমারের কাছ থেকে, কিন্তু এর বাইরেও কিন্তু আমাদেরকে অনেক বেশি আমাদের খরচ, যার কারণে এটার প্রভাবটা অবশ্যই মূল্যমানের উপর পড়ে। আর ভর্তুকির কথা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা একটা পর্যায়ে ভর্তুকি দিতে পারতাম, কিন্তু সেই ভর্তুকি দিয়েও কিন্তু আমি গ্রাহক পাচ্ছি না। কারণ যে পরিমাণ ভর্তুকি দিয়ে আমাকে গ্রাহক ধরতে হবে সেটা দিতে গেলে আমাকে অবশ্যই আমার বিজনেস অবজেক্টিভগুলো ফেল করবে। এটার কারণেই মূলত দেখা যাচ্ছে যে আমাদেরকে ভর্তুকি কমাতে হচ্ছে বাড়ানোর বদলে। বিশ্লেষকরা বলছেন যে
মোবাইল সেবার ক্ষেত্রে কোনো নতুনত্ব নেই, যার কারণে দিন দিন আসলে আগ্রহ কমে যাচ্ছে। এক্ষেত্রে সমাধানের পথ কি হতে পারে? এখানের মধ্যে একটা বড় ইস্যুটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে আম, নতুনত্ব আনতে গেলে আপনাকে এখানে আমরা তো ধরেন কানেক্টিভিটিটা দিচ্ছি, এটার বাইরে কিন্তু একটা বড় ধরনের ইকোসিস্টেম আছে, যেমন ধরেন কন্টেন্টের ব্যাপার আছে। আমরা কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটক এই ধরনের অ্যাপসগুলোর বাইরে কিন্তু আমরা যেতে পারছি না। সো এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যে হ্যান্ডসেট ডিভাইসগুলো আছে, মোবাইল ডিভাইসগুলো আছে, আমরা দেখেছি একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশে হ্যান্ডসেট পেনিট্রেশনটা হয়েছে। এখন 56% পর্যন্ত আছে যেখানে কাস্টমার কাছে 4G হ্যান্ডসেট আছে, কিন্তু এর উপরে কিন্তু গত 3-4 বছরে আমরা দেখছি না, এটা এই 56%-এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। মোবাইল ডেটার ক্ষেত্রে আসলে কেমন নতুনত্ব আনা দরকার? তো আপনার এখানে যে আমরা যে যদি বলি যে নতুন টেকনোলজি আনার ব্যাপার আছে, এখন ভবিষ্যতে 5G আসবে, বিভিন্ন 5G সেবাটা আসবে। আমরা সীমিত আকারে বিভিন্ন জায়গায় 5G করার জন্য কাজ করে যাচ্ছি সরকারের সাথে এবং বিটিআরসির সাথে। আমরা আশা করছি এখন গ্রাহক লেভেলে যে যাদের 5G হ্যান্ডসেট আছে বা বিভিন্ন 5G যে সেবাগুলো আছে সেগুলো আমাদের গ্রাহকরা পাবে। তবে এখানে মূল বিষয় যেটা আমি একটু আগেই বলছিলাম, এখানে ডিভাইস পেনিট্রেশনটা হচ্ছে বড় জিনিস, যেটা হচ্ছে মানুষ আপনার ডিভাইস কিনতে পারছে না, হাই এন্ড ডিভাইসগুলো 4G ডিভাইসগুলো আমরা কিনতে পারছে না মানুষজন। কারণ হচ্ছে যে এটার দাম এখনও বেশি, এটার উপর ট্যাক্স অনেক বেশি রয়ে গেছে, এবং এইটা কাস্টমারকে দেওয়ার জন্য আমরা যে ধরনের সুবিধা চেয়েছিলাম সেই সুবিধাগুলো আমরা এখনও পাইনি। যেমন ধরেন সিম লকের আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, ক্যারিয়ার লকের প্রস্তাব দিয়েছিলাম। সেখানে যদি সিম লক বা ক্যারিয়ার লকটা দেওয়া হতো তাহলে হয়তো আমরা গ্রাহক লেভেলে ইএমআই বা ইনস্টলমেন্টে, এমনকি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তাদেরকেও কিন্তু আমরা সেই ডিভাইসটা দিতে পারতাম, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড থেকে বা আমাদের যারা ম্যানুফ্যাকচারার আছে, পার্টনার আছে, তারা কিন্তু সেটা লক করতে পারতো। সো আমরা দেখেছি যে এই জিনিসটা কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, আমরা সেই 56%-এ আটকে আছি, যার কারণে কিন্তু এখানে আমাদের যে অন্যান্য কন্টেন্ট প্রোভাইডার আছে তারাও কিন্তু এই জায়গাটাতে পেনিট্রেশন করতে পারছে না। আপনার সে ধরনের নতুন জিনিসপত্র আসলে গ্রাহক লেভেলে যে সাবস্ক্রিপশনের ব্যাপারটা আছে সেটাও তারা করতে পারছে না, যার কারণে আমরা দেখেছি এই জায়গাটা একটা স্থবির হয়ে আছে। আমরা আশা করছি যে বিটিআরসি এখানে একটা ব্যবস্থা নেবে যাতে গ্রাহক লেভেলে আপনার এই ডিভাইসগুলো দাম কমানো যায়, সেটা ট্যাক্স কমিয়ে হোক এবং বা ইএমআই বা আপনার সিম লক বা ক্যারিয়ার লকের মাধ্যমে। এই জিনিসগুলো আসলে একটু পরিবর্তন করা দরকার যাতে গ্রাহক অ্যাফোর্ড করতে পারে, তখন আমরা এখানে আরও বেশ কিছু নতুনত্ব দেখতে পারবো বলে আমরা আশা করছি। বিএনপি আপনাদের এই পরিস্থিতিতে আপনাদের আসলে অবস্থানটা কি, এটি জানতে চেয়েছে, আপনার মতামত কি বিষয়টিতে? আসলে সংস্কারের বিষয়টি, জি, টেলিকম সংস্কারের বিষয়টা যেটা হয়েছে, গত প্রায় 7-8 মাস ধরেই কিন্তু এই সংস্কার নিয়ে আপনার বিটিআরসি কাজ করছে, মন্ত্রণালয় কাজ করছে। এটা আপনার সমস্ত স্টেক হোল্ডার যারা আছে এখানে কিন্তু স্টেক হোল্ডার, গ্রাহক, একাডেমিয়া সবাইকে নিয়ে কিন্তু একটা কনসালটেশন, বেশ কয়েকটা কনসালটেশন হয়েছে। সবগুলো কনসালটেশনে আমরা ছিলাম, আমাদের ইকোসিস্টেম পার্টনার যারা আছে আইসিএক্স, আইজিডব্লিউ থেকে শুরু করে আইএসপি অপারেটর থেকে শুরু করে সবাই ছিল, এবং সবার মতামত নিয়ে যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে এখানে একটা ভুল বুঝাবুঝির অবকাশ আছে। আমাদের কাছে মনে হয়েছে যে এইখানে একটা জিনিস স্পষ্ট, যেই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে বা মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবটা গিয়েছে সেখানে কিন্তু মোবাইল অপারেটরদের জন্য কিছুই নেই। আমি যদি এক কথায় বলি, আমরা যেসব জিনিসগুলো চেয়েছিলাম সেগুলো কিন্তু কিছুই গ্রহণ করা হয়নি। তারপরেও আমরা এটাকে ওয়েলকাম করেছি অ্যাজ এ স্টার্ট হিসাবে, যে গত 15 বছরে এই লাইসেন্সিংয়ে যে বিশৃঙ্খলা, এই মানে একটা যে অব্যবস্থাপনা ছিল, এটা নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। এখন এখান থেকে বের হয়ে আসতে গেলে কি করতে হবে, এইটা কিন্তু একটা জাস্ট লাইসেন্সিং রিফর্ম ছিল। এই লাইসেন্সিং রিফর্মে বিটিআরসি কী করতে চাচ্ছে, সে প্রস্তাবনাটা হচ্ছে 29টা লাইসেন্সকে আপনার 3টা স্তরে ভাগ করতে চেয়েছে, এবং 3টে স্তরের মাধ্যমে আপনার স্কোপগুলোকে ডিফাইন করার জন্য বিটিআরসি একটা উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি যে আমাদের কাছ থেকে আসলে প্রস্তাব ছিল যে এখানে কোনো অপারেটরকে বন্ধ করে দেওয়া বা কাউকে বিজনেস থেকে সরিয়ে দেওয়ার কথা কিন্তু কখনোই এই প্রস্তাবে ছিল না। যেটা ছিল যে এটাকে স্কোপটাকে রিডিফাইন করতে হবে যাতে ওনারা অন্যান্য ব্যবসাগুলোকেও ওনাদের আয়ত্তের মধ্যে আনতে পারেন। এই প্রস্তাবনাটা আমাদের কাছে মনে হয়েছে বেশ ভালো, কারণ হচ্ছে এটার মাধ্যমে সবাই উপকৃত হবে। কিন্তু যে অব্যবস্থাপনাগুলো ছিল এবং যে ধরনের গ্রাহক লেভেলে যে প্রাইসটা বাড়ছিল সেটা যদি কমাতে হয় তাহলে কিন্তু লেয়ারের পরিবর্তনটা আনতেই হবে। সো আমরা মনে করি যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে সেখানে অবশ্যই এটা পুনর্বিবেচনা করতেই পারে, এবং আমরা মনে করব যে আমাদের দিক থেকে যেসব দাবিগুলো ছিল সেই দাবিগুলো আপনার সরকার এবং বিটিআরসি আবার দেখবেন।
এটা হচ্ছে আমাদের মতামত। জনাব শাহেদ আলম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জেনে নিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনাকেও ধন্যবাদ। মোবাইল অপারেটিং সেবার গ্রাহক কমার বিষয়টি নিয়ে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি যুক্ত ছিলেন রবির চিফ রেগুলেটরি অফিসার জনাব শাহেদ আলম।